প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের ফিন্যান্সের উপর আমি একটা অনলাইন ক্লাসের আয়োজন করছি। আমরা আপনাদেরকে গত ক্লাসে ফিন্যান্সের প্রথম অধ্যায় এবং ফিন্যান্সের ব্যবসা উদ্যোগের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় কীভাবে আনসার করতে হবে বা এইসব বিষয় সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছিলাম। আজকে আমরা পড়ব ফিন্যান্সের একটা চ্যাপ্টার আছে তৃতীয় অধ্যায়। ফিন্যান্সের তৃতীয় অধ্যায় আমরা আজকে পড়ব। ফিন্যান্সের তৃতীয় অধ্যায়ের অর্থের সময় মূল্য সম্পর্কে আমরা আজকে কিছু বিষয় আলোচনা করব। সেখানের মধ্যে অর্থের সময় মূল্যের মধ্যে কিছু সৃজনশীল কোয়েশ্চেন আসবে, যে কোয়েশ্চেনগুলো আমরা আনসার করার সময় কীভাবে আনসার করব বা কী বিষয়, এগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, প্রথম হচ্ছে ফিন্যান্সের মধ্যে অর্থের সময় মূল্য বলতে আমরা কী বুঝি। অর্থের সময় মূল্য বলতে বোঝাই আজকের 100 টাকার ক্রয় ক্ষমতা আজকে থেকে 1 বছর পর কিন্তু 100 টাকার ক্রয় ক্ষমতার সমান থাকবে না। অর্থাৎ আজকের 100 টাকার মূল্য, ঠিক আছে, আজকে থেকে 1 বছর পর বা 2 বছর পর কিন্তু সেটা পরিবর্তন হয়ে যাবে। এটা হওয়াটাই স্বাভাবিক। বিভিন্ন কারণে হতে পারে, সুদের হারের পরিবর্তন হতে পারে, মুদ্রাস্ফীতির পরিবর্তন হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। আপনি নিজে একটা চিন্তা করেন, আজকে থেকে এক বছর আগে আপনি 100 টাকা দিয়ে যে জিনিসটা কিনতেন, সেই জিনিসটার দাম কিন্তু এখন আর 100 টাকা নেই। 100 টাকা দিয়ে আপনি কিন্তু এখন সেই পরিমাণ জিনিস আর পাচ্ছেন না। তার মানে কী হচ্ছে, অর্থের মূল্যটা পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, যেমন আমি যদি আজকে 100 টাকা যদি ব্যাংকে জমা রাখি, সেই ব্যাংক থেকে কিন্তু আমি সুদে আসলে 10 বছর পর, 5 বছর পর বা 3 বছর পর একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আমরা পাচ্ছি, একটা বাড়তি অ্যামাউন্ট আমরা পাবো। কেন? কারণ ওইটাতে সুদে আসলে সেখানে কিছু মুনাফা যুক্ত হচ্ছে। ঠিক আছে, তবে হ্যাঁ, এটা একটা কথা বিষয় আছে। যদি আপনি কোনো একটা টাকা, সাপোজ আপনার কাছে 100 টাকা আছে, সেই 100 টাকাটা যদি আপনি আপনার কাছে একটা বইয়ের ফাঁকে রেখে দেন কিংবা কোনো একটা জায়গায় রেখে দিয়েছেন, কিন্তু কোনো ইনভেস্টমেন্ট করেন নাই, কোনো ব্যাংকে রাখেন নাই কিংবা কোনো জায়গায় আপনি বিনিয়োগ করেননি, তাহলে কিন্তু সেই টাকাটা 10 বছর পর কেন, আপনি 100 বছর পর বের করলে 100 টাকায় থাকবে। কিন্তু যখনই আমরা কোনো টাকাকে বিনিয়োগ করি বা কোনো একটা টাকাকে ইনভেস্টমেন্ট করি, ঠিক আছে, সেই টাকাটা কিন্তু, যেমন আমার কাছে যদি পূর্বে আজকে থেকে 3 বছর আগে যে 5 লাখ টাকা ছিল, সেই 5 লাখ টাকার যে মূল্যটা ছিল, সেই 5 লাখ টাকায় আমি যে পরিমাণ জিনিস পেতাম, এখন কিন্তু এসে আমি আজকে থেকে 5 বছর পরে এসে, বর্তমান সময়ে এসে 2025 সালে এসে কিন্তু আমি সেই 5 লাখ টাকা দিয়ে সেম পরিমাণ জিনিস ক্রয় করতে পারছি না। কেন? কারণ মুদ্রাস্ফীতি বা বিভিন্ন আনুষঙ্গিক বিভিন্ন প্রভাবের কারণে দ্রব্যের মূল্যটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে অর্থের মূল্যের পরিবর্তন হওয়া। অর্থের মূল্য বেসিক্যালি দুইটা, একটা হচ্ছে বর্তমান মূল্য, একটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। আপনার কাছে আজকে যে টাকাটা আছে, ওই টাকাটার আজকের যে মূল্য, এটা হচ্ছে বর্তমান মূল্য। আজকে থেকে 10 বছর পরে এই টাকাটা কত টাকা মূল্য হবে, সেটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। মানে সাপোজ ধরেন আপনি 5 লাখ টাকা একটা ব্যাংকে 5 বছরের জন্য 10% সুদে জমা দিয়েছেন, তাহলে 5 বছর পর সেখানে সুদে আসলে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট হবে। হতে পারে সেটা 8 লাখ, হতে পারে সেটা 9 লাখ। তাহলে আপনি জমা দিয়েছেন 5 লাখ, বাট 5 বছর পর বা 10 বছর পর আপনি পাচ্ছেন 9 লাখ টাকা। তাহলে আজকের 5 লাখ টাকার ভবিষ্যৎ মূল্য হচ্ছে কত? 9 লাখ টাকা। আমি কথাটা বুঝতে পেরেছি? এটাকে বলা হচ্ছে অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্য করতে গেলে অর্থের সময় মূল্য করতে গেলে আমরা এখানে কিছু বিষয় পাই। সেটা হচ্ছে, একটা হচ্ছে সুযোগ ব্যয়। এগুলো আপনারা যে কোনো বইতে পাবেন, গাইডে পাবেন, কিংবা আমি শিটেও দিয়েছি কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। তার মধ্যে একটা হচ্ছে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় জিনিসটা আপনি কীভাবে বলবেন দেখেন। সুযোগ ব্যয় হচ্ছে, ধরেন আপনার কাছে একটি টাকা রাখার জন্য 2টা ব্যাংকে অফার আছে। আপনি চাইলে সোনালী ব্যাংকেও টাকা জমা রাখতে পারেন, আপনি চাইলে জনতা ব্যাংকেও টাকা জমা রাখতে পারেন। কিন্তু আপনি ক্যালকুলেশন করে দেখলেন, হিসাব প্রক্রিয়ার মাধ্যমে, ফিন্যান্সের মাধ্যমে দেখলেন যে সোনালী ব্যাংক থেকে জনতা ব্যাংক আপনাকে টাকা বেশি পে করছে। ঠিক আছে, মানে জনতা ব্যাংকে টাকা রাখলে আপনি টাকা বেশি পাবেন। তখন আপনি কী করলেন, সোনালী ব্যাংক থেকে টাকা উইথড্র করে বা তুলে নিয়ে জনতা ব্যাংকে জমা রাখছেন। তাহলে জনতা ব্যাংকের অতিরিক্ত টাকা পাওয়ার জন্য আপনি সোনালী ব্যাংকের টাকাটাকে ত্যাগ করছেন। এই ত্যাগ করার বিষয়টাকে বলা হচ্ছে সুযোগ ব্যয়। দ্যাট মিনস একটি প্রকল্প থেকে অধিক মুনাফা করার জন্য যখন আমরা কম টাকার প্রকল্পটাকে ছেড়ে দিই, তখন সেটাকে বলা হচ্ছে সুযোগ ব্যয়। ঠিক আছে, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। সুযোগ ব্যয় হচ্ছে একটি ভালো প্রকল্পে টাকা বিনিয়োগ করার জন্য যখন অন্য একটি প্রকল্পের আয়কে আমরা ছাড় দিই, তখন সেটাকে বলা হচ্ছে সুযোগ ব্যয়। ঠিক আছে, সুযোগ ব্যয় নির্ধারণের একটা খুব সুযোগ ব্যয়ের পর আরেকটা বিষয় আছে, নগদ আন্তঃপ্রবাহ। আন্তঃনগদ প্রবাহ কাকে বলে? আন্তঃনগদ প্রবাহ বলতে বোঝাচ্ছে যে পরিমাণ টাকা আপনি বিনিয়োগ করছেন, সেখান থেকে প্রতি বছর বা প্রতি সময় পর পর আপনার কাছে কী পরিমাণ টাকা রিটার্ন আসছে, সেটাকে বলা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ। মানে সাপোজ ধরেন আমি 5 লাখ টাকা ব্যাংকে জমা রেখেছি, ব্যাংক আমাকে প্রতি মাসে 5,000 টাকা করে সুদ দিচ্ছে। তাহলে 5 লাখ টাকার বিপরীতে আমি প্রতি মাসে 5,000 টাকা পাচ্ছি। এটা হচ্ছে আমার নগদ আন্তঃপ্রবাহ। ঠিক আছে, কথাটা বুঝতে পেরেছি আপনাদেরকে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে, প্রকল্প মূল্যায়ন ধারণাটি ব্যাখ্যা করো। প্রকল্প মূল্যায়ন বলতে কী বোঝায়? ধরেন আপনি অর্থ বিনিয়োগ করার আপনার কাছে 2টি প্রকল্প আছে।
আপনি চাইলে এক্স প্রকল্প বিনিয়োগ করতে পারবেন, আপনি চাইলে ওয়াই প্রকল্প বিনিয়োগ করতে পারবেন, কিন্তু আপনি সবসময় চেষ্টা করবেন একজন বিনিয়োগকারী হিসেবে যে প্রকল্প থেকে আপনি অধিক মুনাফা পাচ্ছেন সেই প্রকল্পে আপনি বিনিয়োগ করবেন। তাহলে সেক্ষেত্রে আপনাকে দুটি প্রকল্পের মধ্যে একটা কম্পারিজন করতে হবে, একটা তুলনামূলক পার্থক্য বের করতে হবে গাণিতিকভাবে, কোন প্রকল্পে বিনিয়োগ করলে আপনি অধিক লাভবান হচ্ছেন, যে প্রকল্পে বিনিয়োগ করে আপনি অধিক বেশি লাভবান হচ্ছেন সেই প্রকল্পে আপনি বিনিয়োগ করবেন। এটাকে বলা হচ্ছে প্রকল্প মূল্যায়ন প্রক্রিয়া। ঠিক আছে, আরেকটা টপিক এখানে আছে, সঠিক প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে অর্থের সময় মূল্য ব্যাখ্যা করো। হ্যাঁ, প্রকল্প সঠিক নির্বাচনের ক্ষেত্রে অর্থের সময় মূল্যের অবশ্যই গুরুত্ব আছে। সাপোজ ধরেন আমি এখন আমি একটা ব্যাংকে 5 লাখ টাকা জমা রাখতে চাই, তাহলে অবশ্যই আমাকে বাংলাদেশে 50টার উপর বাণিজ্যিক ব্যাংক আছে। আমি চাইলে যে কোনো ব্যাংকে কিন্তু 5 লাখ টাকা জমা রাখতে পারি, কিন্তু আমি চেষ্টা করব সবসময় যে ব্যাংক আমাকে প্রফিট বেশি দেবে, যে ব্যাংক আমাকে মুনাফা বেশি দেবে, যে ব্যাংকে টাকা রাখলে আমি লাভ বেশি পাবো, সেই ব্যাংকে আমি টাকা জমা রাখতে চেষ্টা করব। তাহলে সেক্ষেত্রে আমি অর্থের সময় মূল্যের মাধ্যমে ক্যালকুলেশন করতে পারবো আজকের 5 লাখ টাকা সোনালী ব্যাংকে জমা রাখলে ভবিষ্যৎ মূল্য কত হবে, আমি আজকের 5 লাখ টাকা 10% সুদে জনতা ব্যাংকে জমা রাখলে কত টাকা সুদ হবে। ঠিক আছে, অর্থাৎ আজকের 5 লাখ টাকা 10% সুদে মাসিক চক্রবৃদ্ধিতে যদি আমি আইএফএসি ব্যাংকে জমা রাখি, তাহলে সেক্ষেত্রে আমার ভবিষ্যৎ মূল্য কত হবে, যেটার ভবিষ্যৎ মূল্য বেশি হবে সেটাকে আমি গ্রহণ করব। অর্থাৎ আপনার কাছে একাধিক সুযোগ থেকে যে সুযোগটাকে আপনি বেস্ট ওয়ান বেছে নেবেন, ওইটা বেস্ট ওয়ানটা বেছে নেওয়ার জন্য যে গাণিতিক প্রক্রিয়াটা অবলম্বন করা হয় সেটাকে বলা হচ্ছে অর্থের সময় মূল্য। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। এটা খ বিভাগে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একটু বাসায় দেখবেন প্রশ্নটা। ঠিক আছে, এরপর ধরুন আরেকটা প্রশ্ন আছে, অর্থের সময় মূল্যের সাহায্যে কীভাবে ঋণ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া যায়। হ্যাঁ, এটাও খুব ইম্পর্টেন্ট বিষয়। আপনি সবসময় টাকা রাখবেন এমন তো কোনো কথা নেই, আপনি চাইলে টাকা ঋণও গ্রহণ করতে পারেন। তাহলে কোন ব্যাংক থেকে ঋণ নিলে আপনার ঋণের পরিমাণটা ঋণের টোটাল সুদে আসলে টাকার পরিমাণটা কম হবে সেটা আপনাকে দেখতে হবে। সাপোজ ধরেন আপনি সোনালী ব্যাংক থেকে 100 টাকা ঋণ নিয়েছেন 10% সুদে, 10 বছর পর আপনাকে পে করতে হবে 100 টাকার এগেনস্টে সাপোজ 210 টাকা। কিন্তু আপনি যদি সেম 100 টাকা জনতা ব্যাংক থেকে ঋণ নেন, সেক্ষেত্রে আপনাকে অর্ধবার্ষিক সুদে জমা দিতে হবে 205 টাকা। তাহলে আপনি জনতা ব্যাংক থেকে ঋণ নিলে আপনি 205 টাকা ফেরত দিতে হবে, সোনালী ব্যাংক থেকে টাকা নিলে আপনাকে 210 টাকা ফেরত দিতে হবে। তাহলে অবভিয়াসলি আপনি বেছে নেবেন 205 টাকাটা, মানে জনতা ব্যাংকে বেছে নেবেন। কেন? জনতা ব্যাংক থেকে ঋণ নিলে আপনি কম টাকা 5 টাকা কম দিলে আপনার হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি 5 টাকা বেনিফিটেড হচ্ছেন। তাহলে অর্থের সময় মূল্যের মাধ্যমে আপনি কোন প্রকল্পে ঋণ, কোন ব্যাংক থেকে বা কোন উৎস থেকে ঋণ গ্রহণ করা উচিত সেটাও কিন্তু ক্যালকুলেশন করতে পারছেন। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, অর্থের বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য সমান নয় কেন? এটা কখনোই সম্ভব না। কারণ অর্থের বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য কীভাবে সমান হবে বলেন? আপনার কাছে যদি আজকে 5 টাকা থাকে, সেটা যদি আপনি বিনিয়োগ করেন, সেটা তো বিনিয়োগের ফলে তো সেই টাকাটা অবশ্যই চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে। চক্রবৃদ্ধি হার বলতে কী বোঝায় স্যার? যখন আপনি কোনো টাকা বিনিয়োগ করবেন সে টাকা কিন্তু সুদে আসলে বাড়তে থাকে, এটাকে বলে চক্রবৃদ্ধি। একটা সুদ 2 প্রকার থাকে, একটা সরল সুদ, একটা চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ হচ্ছে আপনি যে টাকাটা ব্যাংকে জমা রাখছেন বা কোনো একটা জায়গায় বিনিয়োগ করছেন, প্রতি বছর আপনি একই হারে টাকা পাচ্ছেন, মানে সেম রেটে টাকা পাচ্ছেন প্রতিবার। ধরুন আপনি 1 লাখ টাকা জমা দিয়েছেন, তাহলে 1 লাখ টাকায় 1 বছর পর আপনি সুদ পাচ্ছেন 5,000 টাকা। তাহলে প্রতি বছর আপনি 5,000 টাকায় সুদ পাবেন, 1 টাকা বেশিও পাবেন না, 1 টাকা কমও পাবেন। এটাকে বলা হচ্ছে সরল সুদ। আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে, ধরেন প্রথম বছর আপনি 1 লাখ টাকা বিনিয়োগ করেছেন, 1 লাখ টাকায় 5,000 টাকা সুদ পেয়েছেন, তাহলে এখন আপনার অ্যাকাউন্টে জমা আছে কত? 1,05,000 টাকা। তাহলে পরবর্তী বছর আপনি কিন্তু ওই 1,05,000 টাকার উপর আবার সুদ পাবেন। এইভাবে যদি আপনি প্রতি বছর সুদের উপর সুদ পেতে থাকেন, এটাকে বলা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। বর্তমানে বাংলাদেশে প্রতিটি ব্যাংক এবং প্রতিটি আর্থিক প্রতিষ্ঠানে কিন্তু চক্রবৃদ্ধি সুদটাই প্রযোজ্য হয়। ঠিক আছে, সরল সুদ কোথাও ব্যবহৃত হয় না। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে বর্তমান ব্যাংক ব্যবস্থায় কোন সুদ পদ্ধতিটা প্রযোজ্য, সেক্ষেত্রে সরল সুদ থাকতে পারে, নামিক সুদ থাকতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার চক্রবৃদ্ধি সুদ থাকতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আপনি আনসার করবেন চক্রবৃদ্ধি সুদটা। আমি ক্লিয়ার? ওকে, আরেকটা কোয়েশ্চেন ছিল এখানে, চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি বলতে কী বুঝি? এটা আমি একটু আগে আপনাকে বললাম। চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি বলতে বোঝায়, কোনটাকে বোঝাচ্ছি? চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া বলতে বোঝাচ্ছে ওইটাকে, যখন সুদের উপর আসলের উপর আবার সুদ দেওয়া হয় তখন সেটাকে বলা হয় চক্রবৃদ্ধি প্রক্রিয়া। ঠিক আছে, আরেকটা প্রশ্ন হচ্ছে, সুদের হারের প্রভাব ব্যাখ্যা করো। সুদের হারের প্রভাব হচ্ছে অবশ্যই স্বাভাবিক, সুদের হার যদি বেড়ে যায় আপনার ভবিষ্যৎ মূল্য বেড়ে যাবে, সুদের হার যদি কমে যায় আপনার ভবিষ্যৎ মূল্য কমে যাবে। সাপোজ ধরেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে। আপনি ধরেন আজকে থেকে 3 বছর আগে একটা ব্যাংকে ডিপিএস করেছিলেন, প্রতি মাসে 3,000 টাকা করে আপনি জমাবেন, ব্যাংক আপনাকে 7% করে সুদ দেবে। কিন্তু 2 বছর পর গিয়ে ব্যাংক নতুন একটা অফার দিল যে এখন থেকে যারা আমার কাছে ডিপিএস করবে তারা 10% করে সুদ পাবে। তার মানে কি, যে ব্যক্তি 2 বছর আগে
ডিপিএস করেছে সে সুদ পাচ্ছে 7% করে, আবার এখন যারা ডিপিএস করবে ওরা সুদ পাচ্ছে কত 10% করে। তাহলে সেক্ষেত্রে সুদের হারের একটা প্রভাব তো অবশ্যই থাকবে। তো সেক্ষেত্রে যেটা হতে পারে, যে ব্যক্তি 2 বছর আগে ব্যাংকে ডিপিএস করেছিল সে হয়তো সেই ডিপিএসটা অফ করে দিয়ে ব্যাংক টাকাটা তুলে নিয়ে সে নতুন করে আবার 10% সুদ পাওয়ার জন্য আবার নতুন করে ডিপিএস করতে পারে। এটাকে বলা হচ্ছে স্বাভাবিক একটা প্রক্রিয়া। সুদের হারের কারণে কিন্তু মানে অর্থের মূল্যের একটা পরিবর্তন সবসময় সাধিত হয়। এটাকে বলা হচ্ছে অর্থের সুদের হারের প্রভাব। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আছে, বর্তমান মূল্য বিষয়ের মধ্যে বুঝিয়েছে। আরেকটা হচ্ছে বাট্টাকরণ প্রক্রিয়া বলতে কী বোঝায়? বাট্টাকরণ প্রক্রিয়া বলতে বোঝাচ্ছে যে প্রক্রিয়ায় অর্থের মূল্যকে ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্যে কী করা হয়, রূপান্তর করা হয়, তখন সেটাকে বলা হয় বাট্টাকরণ প্রক্রিয়া। মন দিয়ে শুনবেন, যখন কোনো একটি অর্থের ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্যে রূপান্তর করা হয় তখন সেই মূল্যটাকে বলা হচ্ছে সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে বাট্টাকরণ প্রক্রিয়া। দ্যাট মিনস, সাপোজ ধরেন আপনাকে সোনালী ব্যাংক থেকে একটা অফার করলো, আপনি যদি আমার ব্যাংকে 10 লাখ টাকা জমা রাখেন 10 বছর পর আপনি 15 লাখ টাকা পাবেন। তাহলে সেই 15 লাখ টাকার বর্তমান মূল্য কত? ঠিক আছে, এরকম একটা বিষয় আর কি। মানে দ্যাট মিনস, অর্থাৎ সোজা বাংলায় যদি বলে বাট্টাকরণ প্রক্রিয়া কাকে বলে, যখন কোনো একটি অর্থের ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্যে রূপান্তর করার প্রক্রিয়াকে বলা হচ্ছে বাট্টাকরণ করা। ঠিক আছে? আরেকটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, প্রকৃত সুদের হার কাকে বলে? প্রকৃত সুদের হার বলতে বোঝাচ্ছে ঋণদাতা প্রকৃতপক্ষে ঋণগ্রহীতার কাছ থেকে যে হারে ঋণের উপর সুদ আদায় করে তাকে প্রকৃত সুদের হার বলে। মানে ধরেন অনেক সময় ব্যাংক আমাদেরকে বলে যে ব্যাংক আমাদেরকে 10% সুদ দেবে, কিন্তু আপনি ক্যালকুলেশন করে দেখবেন অনেক সময় দেখা যাচ্ছে কিন্তু ব্যাংক আমাদেরকে কিন্তু ঠিক এক্স্যাক্টলি 10% সুদ কিন্তু দিচ্ছে না। আপনি যখন ক্যালকুলেশন করবেন তখন দেখা যাচ্ছে যে 10.04% হতে পারে, 10.05% হতে পারে, মানে সামান্য পয়েন্টের একটু ডিফারেন্স হয়। মানে যে অর্থাৎ মুদ্রাস্ফীতি বা বিভিন্ন টাকার অঙ্কের পরিবর্তনের কারণে অনেক সময় কী হয়, সুদের হারের পরিবর্তনটা হয়। অর্থাৎ প্রকৃত সুদের হার বলতে বোঝায় একটি ব্যাংক বা বিনিয়োগকারী প্রতিষ্ঠান একজন গ্রাহককে যে সুদের হার দেওয়ার কথা কিন্তু প্রকৃতপক্ষে যে সুদের হারে সে টাকাটা প্রদান করছে, সে প্রদান করার সুদের হারটাকে বলা হচ্ছে প্রকৃত সুদের হার। ঠিক আছে? প্রকৃত সুদের হার থেকে একটা অঙ্ক পরীক্ষা আসবে, এটাতে 100তে 100% কনফার্ম থাকবেন আপনি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আসলে এই টপিকগুলো আসলে বেশি ইম্পর্টেন্ট। আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছি এই টপিকগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে। ঠিক আছে? চক্রবৃদ্ধিকরণ কাকে বলে, বর্তমান মূল্য কাকে বলে, ভবিষ্যৎ মূল্য কাকে বলে, বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য বের করো। ঠিক আছে? তার বাট্টাকরণ প্রক্রিয়া কাকে বলে, প্রকৃত সুদের হার কাকে বলে। ঠিক আছে? সাপ্তাহিক একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, সাপ্তাহিক চক্রবৃদ্ধি ঋণে সুদ প্রদান করে কে? এটা মনে রাখবেন, সাপ্তাহিক চক্রবৃদ্ধি সুদে ঋণ প্রদান করে একমাত্র গ্রাম্য মহাজনরা। ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান কিন্তু কখনো আপনাকে সাপ্তাহিক সুদ নেবে না, ওরা আপনার থেকে সুদ নেবে মাসে অথবা বাৎসরিকভাবে। ঠিক আছে স্যার? এগুলো একটু মাথায় রাখবেন। এই টপিকগুলো যদি পড়েন আশা করি তেমন একটা সমস্যা হবে না, এই টপিকগুলো থেকে আপনি পরীক্ষায় কমন পেয়ে যাবেন। ঠিক আছে? আর অর্থের বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্যটা খুব ইম্পর্টেন্ট, একটু বললাম। ঠিক আছে? আরেকটা প্রশ্ন পড়েছি, সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য, এটাও আমরা পড়েছি, আপনাদেরকে একটু আগে বললাম। সরল সুদ আর প্রকৃত সুদ, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য হচ্ছে সরল সুদে প্রতি বছর একই পরিমাণ সুদের টাকা পাওয়া যায়, আর চক্রবৃদ্ধি সুদে প্রতি বছর সুদের উপর আসলের উপর আবার সুদ দেওয়া হয় বিধায় সুদের পরিমাণটা বাড়তে থাকে। এবং সরল সুদে কিন্তু আপনার প্রকৃত অর্থ মানে আপনার বিনিয়োগকৃত অর্থ সবসময় সমান থাকে, কিন্তু চক্রবৃদ্ধি সুদে কিন্তু আপনার বিনিয়োগকৃত অর্থের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে। ঠিক আছে? ওকে, ফাইন। এই টপিকগুলো একটু পড়বেন। আমরা নেক্সট ক্লাসে আসলে চেষ্টা করবো আপনাদেরকে মানে আপনার আগামীকাল পরশু দিন ক্লাসে, বুধবারে অনলাইন ক্লাসে আপনাদেরকে আমরা অর্থের সময়মূল্যের কয়েকটা ম্যাথ করাবো, ইম্পর্টেন্ট ম্যাথ শিট থেকে এবং অথবা বই থেকে। ঠিক আছে? আমি যে টপিকগুলো আজকে আপনাদেরকে বলেছি এই টপিকগুলো আপনারা বাসায় ভালো করে একটু দেখবেন। আমি লেসনটা শোনার পর, ক্লাসটা শোনার পর আপনারা কী করবেন, আপনাদের মেইন বই বা গাইড যেটা থাকে, বই অ্যাভেলেবেল বই থাকে, সেই বইটা নেবেন। নেওয়ার পর সেটা জিনিসটা নিয়ে একটু রিসার্চ করবেন, বইটা রিডিং করবেন। দেখবেন আমি যে টপিকগুলো আপনাকে বলেছি ঘুরে ফিরে পরীক্ষা কিন্তু এই টপিকগুলোই বারবার আসছে, তো এগুলো পড়বেন। যদি কোনো প্রবলেম পান আমাকে অবশ্যই গ্রুপে জানাবেন। ঠিক আছে? তো সবাই আজকে এই পর্যন্তই থাকবে, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ঠিক আছে? টেক কেয়ার।